প্রতীক্ষার অবসান। দ্বিতীয়ার সকালে বাগানে এলো আই লিগ জয় ট্রফি। কলকাতার এক 5-তারা হোটেলে মোহনবাগানের হাতে আই লিগের ট্রফি তুলে দিল সিও সুনন্দর ধার। তিনি ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কোভিড পরিস্থিতির মধ্যে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল আই লিগ। 16 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে ছিল শতাব্দী প্রাচীন মোহনবাগান এবং আজ প্রায় 8 মাস পর ট্রফি হাতে পেল বাগান। কথা বলবো রয়েছেন প্রতিনিধি পারাদীপ ঘোষ। পারাদীপ, সেই ঐতিহাসিক আই লিগ জয়ের আবেগ আজ সর্বত্র বাগান সমর্থকদের মধ্যে। ট্রফি পাওয়ার পর সেই আবেগ অনুভূত কেমন হয়েছে, পুরোটা বিষয়টা জানবো। কলকাতার রং, পুরো কলকাতার। পারাদীপ, তোমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধি পারাদীপের সঙ্গে। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, সবুজ মেরুনে আবিরে ইতিমধ্যে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসে কিন্তু দেখা যাচ্ছে এবং কলকাতার রং আজ সবুজ মেরুন এমনটা বলাই যায়, কারণ ঐতিহাসিক আই লিগ জয়ের সেই আবেগ আজ সর্বত্র অনুভূত হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন পারাদীপ, যেমনটা বলছিলেন হাজার হাজার মোহনবাগান সমর্থক তারা কিন্তু আজকে রাস্তায় নেমে পড়েছেন এবং কলকাতার রং কিন্তু আজকে সবুজ মেরুন। বলা যায় মোহনবাগান সমর্থকদের জন্য পুজোর আগে ডবল বোনান্সা। একে পুজো, তারপর থমকে থাকা আই লিগ ট্রফি এবার চলে এলো ক্লাব তাবুতে এবং হোটেলে আজকে সীমিত ছিল আমন্ত্রিতের সংখ্যা। ক্লাব সদস্য সমর্থক তারা প্রবেশাধিকার পাননি, কিন্তু তারা হোটেলের বাইরে, বাইপাস লাগোয়া 5-তারা হোটেলের বাইরে অনেকক্ষণ দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করেছেন ধৈর্য ধরে এবং ট্রফি বাইরে আনার সঙ্গে সঙ্গে তারা বাইক র্যালি করে হোটেল থেকে ট্রফি এই মুহূর্তে উত্তর কলকাতার বিভিন্ন রাস্তা ঘুরে তারা ক্লাবের ট্রফি নিয়ে যাবেন এবং 12টার সময় হোটেল থেকে ট্রফি বেরিয়েছে এবং এই মুহূর্তে কলকাতা 1:30টা পেরিয়েছে। 1.5 ঘন্টায় ট্রফি সবে মাত্র উল্টো ডাঙা ক্রস করছে। তো কত সমর্থক, এই মোহনবাগান সমর্থক কিন্তু রাস্তায় নেমেছেন। তারা মোহনবাগানের এই আই লিগ জয়কে উদযাপন করতে স্মরণীয় করে। একেবারে বোঝাই যাচ্ছে পারাদীপ, আজ কলকাতার রং একেবারে সবুজ মেরুনে। সে যদি থাকতো সেও খুব খুশি হতো। সে নিশ্চয়ই উপর থেকে দেখছে এবং খুশি হচ্ছে। মোহনবাগান একটা প্রতিষ্ঠান, একটা ইতিহাস। দয়া করে দেখবেন, 74 বছর বয়স হলো, দয়া করে দেখবেন কোনোভাবে ক্লাবটা যেন কালিমালিপ্ত না হয়। কিন্তু এই মুহূর্তে একটা হচ্ছে সেই আই লিগ ট্রফি, যে আই লিগ ট্রফির জন্য এত মাস অপেক্ষা করেছেন মোহনবাগান সদস্য সমর্থকরা এবং আজকে কোভিড পরিস্থিতির জন্য কিন্তু মোহনবাগান সদস্য সমর্থক তারা কিন্তু আর এবার নজর রাখবো উত্তরপ্রদেশে থানায় বিজেপি বিধায়কের তাণ্ডব। অস্বস্তিতে যোগী সরকার। ইফটিজিং এ অভিযুক্তকে ছিনিয়ে নিতে লখিমপুর থানায় বিধায়ক লোকেন্দ্র প্রতাপ সিং এবং তার ছেলে তাণ্ডব চালান এবং তাণ্ডবের সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন मनोज शर्मा। मनोज जी, पहले तो जानना चाहेंगे क्या हुआ था, इसके बाद एमएलए के खिलाफ कोई स्टेप लिया है पुलिस की ओर से? बिल्कुल पायल जी, मैं आपको बता देना चाहता हूं कि कल रात का एक वीडियो वायरल हुआ था जिसमें बीजेपी विधायक लोकेंद्र बहादुर अपने कुछ समर्थकों के साथ कोतवाली परिसर में जाते हैं और कोतवाली में बंद एक आरोपी जिसके ऊपर छेड़छाड़ का आरोप लगाया गया था उसको छुड़वा के जबरन छुड़ा के ले आते हैं। हालांकि अब बीजेपी विधायक का बयान जारी हुआ है कि हम लोगों ने कोई अभद्रता नहीं की थी, लेकिन विजुअलों में जो वायरल वीडियो में साफ देखा जा सकता है किस तरीके से बीजेपी विधायक लोकेंद्र बहादुर के साथ समर्थक आए और गाली गलौज कोतवाली में कर रहे थे। জি বিলকুল, শুক্রিয়া मनोज জি। এই ঘটনার পরেই টুইটে সরব হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা। থানায় এটা কোন মিশন চলছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলতে পারবেন? বেটি বাঁচাও না অপরাধী বাঁচাও, টুইটে যোগী সরকারকে খোঁচা প্রিয়াঙ্কা গান্ধী বাড্রার। পাশাপাশি রাহুল গান্ধী তিনিও টুইটে সরব হয়েছেন। বলা হয়েছিল বেটি বাঁচাও, এখন হচ্ছে অপরাধী বাঁচাও। উত্তরপ্রদেশের ঘটনায় ঠিক এভাবে নিন্দায় সরব হয়েছেন রাহুল গান্ধীও। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে কি রাষ্ট্রপতি শাসন? অমিত শাহর মন্তব্যে জল্পনা জোরালো। নিউজ 18 এর এক্সক্লুসিভ অমিত শাহ। সামনে বিধানসভা ভোট,
তার আগে নিউজ 18 এক্সক্লুসিভ সাক্ষাৎকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এডিটর ইন চিফ রাহুল যোশীকে অমিত শাহ যা বললেন তাতে জোর জল্পনা পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে। जहाँ तक भारत सरकार का सवाल है, हमें संविधान के हिसाब से दिखना है। गवर्नर साहब की रिपोर्ट क्या आती है, स्थिति क्या होती है, वो देखकर निर्णय होता है। परंतु भारतीय जनता पार्टी के नेता जो मांग कर रहे हैं, मैं मानता हूं कि स्थिति साच अर्थ में वहां पर गंभीर है। এর আগেও গেরুয়া শিবির থেকে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারির দাবি ওঠে। একটি রাজ্যে যা যা ঘটনা ঘটলে সেই রাজ্যে 356 বা রাষ্ট্রপতি শাসন জারি করা যায় তার সবকটিতে পশ্চিমবঙ্গ কোয়ালিফাই করে। বিজেপি নেতাদের বঙ্গে রাষ্ট্রপতি শাসনের এই দাবি সঙ্গত বলেই মনে করেন অমিত শাহ। जहाँ तक भारत सरकार का सवाल है, हमें संविधान के हिसाब से दिखना है। गवर्नर साहब की रिपोर्ट क्या आती है, स्थिति क्या होती है, वो देखकर निर्णय होता है। परंतु भारतीय जनता पार्टी के नेता जो मांग कर रहे हैं, मैं मानता हूं कि स्थिति साच अर्थ में वहां पर गंभीर है। এটা ভালোই যে অমিত শাহ একটু দায়িত্বশীল মন্তব্য করেছেন। আমরা বারবার বলছি রাজ্যে রাষ্ট্রপতি শাসনের কোনো প্রশ্নই ওঠে না। যদি তারপর কেউ জোর করে বলেন তারা তার ফলাফল ভোগ করবেন। বিজেপি অবশ্যই এতে থামছে না। मुझे लगता है कि यदि निष्पक्ष चुनाव इस प्रदेश में करवाना है तो राष्ट्रपति शासन आवश्यक है। यहाँ ना लॉ है ना ऑर्डर है, यहाँ जो भी कुछ है ममता जी का ऑर्डर है। बस भारत का संविधान यहाँ काम नहीं करता है, ममता जी का संविधान काम करता है। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অমিত শাহ সুর চড়িয়েছেন। स्थिति बहुत खराब है और सबसे चिंताजनक बात लोकतंत्र के लिए है कि विपक्ष के कार्यकर्ताओं पर जिस प्रकार के मुकदमे और हत्याएं हो रही हैं, ये भारत के किसी और राज्य में अब दिखाई नहीं पड़ता। अमित शाह को मैं पूछता हूं, जोगी जी का वहां लॉ एंड ऑर्डर अच्छा है, अमित शाह ने चुप क्यों था जब थायरस का वो घटना हुआ, जब एनकाउंटर में उसको मार दिया गया, 8 पुलिसकर्मी मर गया, तब अमित शाह क्या बोलना भूल गए थे? ये सब पॉलिटिक्स है। गद्दी में बैठ के स्वराष्ट्र मंत्री या गद्दी में बैठ के पॉलिटिक्स कर रहे हैं। ये दुर्भाग्य है, भारतवर्ष का दुर्भाग्य। বছর গড়ালেই বিধানসভা ভোট, প্রায় সব ইস্যুতেই এখন তৃণমূল ও বিজেপির মুখোমুখি লড়াই। এরই মাঝে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে অমিত শাহের মন্তব্যে জল্পনা জোরালো। জোড়া ফুল ও পদ্ম ফুলের তরজাও তুঙ্গে। নিউজ 18 বাংলা। তৃণমূলকে সেফ প্যাসেজ দেওয়ার চেষ্টা, অমিত শাহের বক্তব্যে প্যাচ রয়েছে, দাবি মোহাম্মদ সালিমের। আসলে এটার মধ্যে দুটো প্যাচ আছে। বিজেপি আরএসএস হাজার হোক, তৃণমূল তো ওদেরই অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন, সেজন্য ওদের একটা সেফ প্যাসেজ দেওয়ার চেষ্টা করছে। আমরা চাই না সেফ প্যাসেজ। আবার অন্যদিকে বিজেপির কিছু লোকেদের জিভ লক করছে। রাতারাতি তৃণমূল থেকে বিজেপি যাবে, বিজেপি থেকে তৃণমূলে আসবে এবং ক্ষমতা স্বাদ নেবে। সেখানে অমিত শাহ এই বার্তাটা হচ্ছে যে 356 ওটাকে ঝুলিয়ে রাখা শিখে। आपके साथी जो हैं, जो कि बंगाल को देखते हैं या बंगाल में हैं, जैसे कि कैलाश विजयवर्गीय, बाबुल सुप्रियो, इन्होंने ये तक मांग की है कि वहां पे प्रेसिडेंट रूल लगाना चाहिए। आपकी इस पे क्या राय है? देखिए, तो पॉलिटिकल पार्टी के नेता है, स्थिति इतनी गंभीर है कि मांग करे वो उनकी जगह पे वाजिब है। जहाँ तक भारत सरकार का सवाल है, हमें संविधान के हिसाब से दिखना है। गवर्नर साहब की रिपोर्ट क्या आती है, स्थिति क्या होती है, वो देखकर निर्णय होता है। ষষ্ঠীর সকালেই বাঙালির জন্য শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির হচ্ছেন নরেন্দ্র মোদী। খাঁটি বাঙালি বেশে ভার্চুয়ালি রাজ্যবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানাবেন। ইজেড-সিসিতে বিজেপির দুর্গাপুজোর নরেন্দ্র মোদী মূল আকর্ষণ। ষষ্ঠী থেকে দশমী দুর্গাপুজো ঘিরে গেরুয়া শিবিরে জমজমাট প্যাকেজ তৈরি। একুশের ভোটে তিনি বিজেপির বাংলার মুখ। ষষ্ঠীর সকালে সেই নরেন্দ্র মোদীকেই ভার্চুয়ালে একেবারে বাঙালি বেশে দেখবে গোটা দেশ। ধুতি পাঞ্জাবিতে সাজবেন মোদী, দেবীর উদ্দেশ্যে আরতি করবেন। মোদীর সঙ্গে থাকবেন বাবুল সুপ্রিয়। রাজ্যবাসীকে পুজোয় শুভেচ্ছা জানিয়ে বার্তা। পুজো নিয়ে তৃণমূলের সঙ্গে টানাপোড়েন এড়াতে
ইজেডসিসি বেছে নিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের হাতে থাকা এই প্রেক্ষাগৃহে কড়া নিরাপত্তার মধ্যে পুজো হবে। ষষ্ঠীর সকাল থেকেই শুরু অনুষ্ঠান। মাতৃবন্দনায় স্বরূপপ্রসাদ ঘোষ, আগমনীতে সৌম্যজিৎ সৌমেন্দু, দুর্গা আবাহনে ডোনা গঙ্গোপাধ্যায় ও টিম। বেলা 12টা নাগাদ মোদির ভাষণ দেওয়ার কথা। ষষ্ঠী থেকে দশমীতে থাকছে লোকশিল্পের অনুষ্ঠান, শিল্পীদের পারফরমেন্স। পুজোর যাবতীয় দায় দায়িত্ব দলের মোর্চার, গুরুদায়িত্ব লকেট চট্টোপাধ্যায়ের উপর। সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে সংঘমিত্রা চৌধুরী ও সুমন বন্দ্যোপাধ্যায়। দশমীতে প্রথা মেনে সিঁদুর খেলা। তৃণমূলের পুজো কৌশলকে ভোঁতা করতেই কি বিজেপির এই দুর্গাপুজো আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা? পলিটিক্যাল পার্টিদের কি হয়, একটা লিখতে হয়, যেমন রেজিস্ট্রেশন বা সিম্বলের জন্য ইলেকশন কমিশনে যে সিকুলার, যেহেতু কনস্টিটিউশন রয়েছে, সেখানে এটা বৈধ কিনা এটা আমার কাছে প্রশ্ন আছে। 21-এর ভোটের আগে দুর্গাপুজো ঘিরে মহড়ায় দুই রাজনৈতিক শিবির। ক্যামেরায় মানস রঞ্জন ঘোষালের সঙ্গে অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। বিভাজনে রাজনীতি করছে বিজেপি, গেরুয়া শিবিরে দুর্গাপুজোর আয়োজন নিয়ে কটাক্ষ সিপিএম রাজ্য সম্পাদকের। আর এটা ওরা যেটা করে সেটা করে একটা উদ্দেশ্য নিয়ে করে, এতে কোনো ভক্তি ভাব কোনো কিছু ব্যাপার নেই। যা করছে না ছাগলকে করছে সে বলা খুব মুশকিল আমার পক্ষে, কিন্তু আমি বলছি যে যা করে ওরা উদ্দেশ্য নিয়ে, সেটা মানুষের মধ্যে বিভাজন এবং তথাকথিত মনুবাদ, যাকে বলা হয় উগ্র একটা প্রতিক্রিয়াশীল ব্রাহ্মণ্যবাদ, এইসব চাপিয়ে দেওয়ার জন্য। ফের টুইট রাজ্যপালের। এবার পটাশপুরে বিজেপি কর্মী মদন ঘুরের মৃত্যুকে কেন্দ্র করে টুইট রাজ্যপাল জগদীপ ধনখড়ের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির ঘোষ। আবির, এবারও টুইটে ফের নিশানায় রাজ্য সরকার। দেখো, গত কয়েকদিন ধরেই রাজ্যপালের তরফ থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিকবার কটাক্ষ করা হচ্ছে। আজকে রাজ্যপালের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে এবং সেই বিষয়টাই তিনি টুইট করেছেন। মূল যে বিষয়টা উল্লেখ করা হয়েছে সেখানে হচ্ছে যে বিজেপি কর্মী পটাশপুরের যে মোহন ঘরাইয়ের যে মৃত্যু, সেই মৃত্যুর প্রসঙ্গ টেনে একই সঙ্গে হচ্ছে বিভিন্ন চিঠির প্রতিটা সত্ত্বে তিনি উল্লেখ করেছেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটছে। তবে এই চিঠির বিষয়ে যেটা উল্লেখ করেছেন শেষ পর্যন্ত যে বর্তমান যে পরিস্থিতি, তাতে দিয়ে রাজভবনের তরফ থেকেও বারবার যোগাযোগ করা হলো, কোনো ধরনের তথ্য সে অর্থে যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তারা পাচ্ছেন না। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথাযথ রাখার জন্য রাজ্যের সঙ্গে রাজভবনের যে যোগাযোগ রাখা উচিত এবং সেই বিষয়টাকে তিনি উল্লেখ করেছেন। তো গত কয়েকদিন ধরে রাজ্যপালের একাধিক বিষয় ছিল, তার মধ্যে যেমন আমরা জানি যে বলবিন্দর সিং এর ঘটনা, তারপর যে টিটাগড়ের ঘটনা, সমস্ত কিছু নিয়ে মন্তব্য ছিল। এবার নতুন করে মদনগড়ের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজভবনের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠিও দেওয়া হলো। ধন্যবাদ। নজর রাখবো পথ দুর্ঘটনার খবরে। খড়গপুরে ট্যাঙ্কারের ধাক্কায় মৃত 4, জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের। মাদপুর যাবে বা বাড়িতে আসবে, ওই ডিভাইডারের এতেই ছিল আর কি, ক্রসিংয়ের রাস্তাটা। ওদের মুখে করে নিয়ে গাড়িটা মানে অ্যাক্সিডেন্ট করে স্পটেই 3 জন মারা যায়। নকুল সিং বলে ওর জীবনটা ছিল, স্থানীয় ছেলেরা তার ঘরের লোকজন হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য, রাস্তায় মারা যায়। পুরসভার ডাস্টবিন থেকে উদ্ধার হাড়গোড়। ভাটপাড়া পুরসভার 25 নম্বর ওয়ার্ডে ওই ডাস্টবিনে আজ সকালে বস্তার মধ্যে এই হাড়গোড় পড়ে থাকতে দেখেন সাফাই কর্মীরা। খবরটা হয় ভাটপাড়া পুরসভার প্রশাসক অরুণ বন্দ্যোপাধ্যায়কে। ঘটনাস্থলে আসে জগদল থানার পুলিশ। ঘটনাস্থলে এসে তারা হাড়গোড় উদ্ধার করে নিয়ে যায়। প্রশাসক অরুণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, এলাকা শান্তিপূর্ণ এলাকা বলেই পরিচিত। কিভাবে এই ডাস্টবিনে হাড়গোড় এলো তা খতিয়ে দেখছে পুলিশ।